তাঁর ভবঘুরে যাপনের মতোই সমরেশ বসুর পড়াশোনাও কখনোই বইয়ের পাতায় আটকে থাকেনি। ক্লাসরুমে বসে যখন অন্য ছাত্ররা অঙ্কের নিয়ম বুঝতে ব্যস্ত, তখন তিনি পালিয়ে যেতেন বাইরের সেই জগতে, যে জগৎকে কোনো গণ্ডিতে বাঁধা যায় না। ভাইকে নিয়মে ফেরানোর জন্য দাদাকে নানা ফন্দি ফিকির করতে হতো প্রায়। 11ই ডিসেম্বর 1924 সালে বিক্রমপুরের রাজনগরে তাঁর জন্ম। গানের গলা ছিল অপূর্ব, বাঁশির ঘর ঘোলানো তান তাকে টানত, আর আঁকার হাত ছিল অনায়াস সাবলীল। চারপাশের সবুজ কাদা গন্ধ, ফসলের মাঠ, বন্ধুদের দল, এসবই তার প্রথম স্কুল। মন বেঁধে রাখতে না পারার গল্পে যেমন নতুন নতুন অধ্যায় আসে, এখানেও এলো। দাদা তাকে নৈহাটিতে নিয়ে এলেন। বঙ্কিমচন্দ্রের জন্মস্থান, জ্ঞান চর্চার প্রাচীন ঐতিহ্যে সমৃদ্ধ সেই নৈহাটি। পড়াশোনার পর আশপাশের কলকারখানায় কাজ জুটে যাওয়ার আশ্বাসও আছে। এত শেকল দড়ির আয়োজন সত্ত্বেও তার মনকে প্রাতিষ্ঠানিক শিক্ষার অনুশাসনে বাঁধা গেল না। অষ্টম, তারপর নবম শ্রেণী বদলালো, কিন্তু মন বারবার খাঁচা ভেঙে উড়াল দেয়। তিনি বুঝেছিলেন গণ্ডিবদ্ধ পাঠ তাঁর জন্য নয়। আর তখনই জীবনের অপ্রাতিষ্ঠানিক শিক্ষকরা এসে দাঁড়ালেন তার সামনে। বদলালো জীবনের গতিপথ। বন্ধুরা 10 ক্লাসের পড়াশোনা নিয়ে যখন মুশকুল বা নাজেহাল, জীবনের একটি জটিল বাঁকে ঢুকে পড়লেন সমরেশ একটু আগে ভাগে, গৌরীর হাত ধরে। বাড়ির নিশ্চিন্ত পরিবেশ থেকে অজানা কঠিন এক পথে তার হাত ধরে বেরিয়ে পড়া এই কিশোরীকে নিয়ে দাম্পত্য জীবনের দায়িত্ব, আট আনার কাজ, সেলাইয়ের টাকার উপর সংসার, এই জটিল দিনগুলো তাকে সত্যিকারের জীবন পাঠ শিখিয়েছিল। ইছাপুর বন্দুক কারখানা হাতুড়ি নেহাইয়ে তাকে গড়ে পিঠে নিল। কারখানার কাজ, শ্রমিক নেতা সত্যপ্রসন্ন দাশগুপ্তের সংস্পর্শ, শ্রমিকদের দাবি দাওয়ার পোস্টার লেখা, এসবই তাকে শ্রমজীবী মানুষের খুব কাছে নিয়ে গেল। তাদের ঘাম ঝরানো, খিদে, আশঙ্কা, প্রতিবাদ, এসবই দেখলেন তাদের জীবনের নারীর স্পন্দন শুনতে শুনতে। এই অভিজ্ঞতা সঞ্চিত হলো তার লেখায়। আদাব থেকে বাড়ি, নয়নপুরের মাটি থেকে শ্রীমতী ক্যাফে, সেই জীবনানুভব চালিয়ে গেল তার অসংখ্য গল্প উপন্যাসে। অভাব, শোষণ, গ্লানি আর বঞ্চনার চাকায় ঘুরতে থাকা শ্রমজীবীদের জীবন, আর তার বিরুদ্ধে তাদের নাছোড় লড়াই, প্রতিবাদ, এই সব তাঁর কলমে হয়ে উঠল সময়ের ইতিহাস। সমরেশ বসুর লেখায় বারবার ফিরে এসেছে সীমা অতিক্রমের গল্প, মহিমের জমিদার বাড়ির অনুগ্রহ প্রত্যাখ্যান, তেতলে বিলাসের সমুদ্রমুখী নৌকা, আর লক্ষ্মণের 2 পয়সার আন্দোলন। গণ্ডি তার কাছে যেন কখনোই অলঙ্ঘ্য পাঁচিল নয়, নিজেকে পেরিয়ে যাওয়ার হাতছানি। পরাজয় যে নতুন উত্থানের সূচনা, তিনি তা বিশ্বাস করতেন। রোহিতন বা অন্যান্য চরিত্ররা হয়তো লড়াইয়ে শেষ পর্যন্ত হেরে যায়, তবু তাদের স্বপ্নের বীজ পড়ে থাকে পরবর্তী প্রজন্মের চেতনায়। সমরেশ বসুর কলম সেই সবুজ সম্ভাবনার বীজতলা দেখিয়েছে আমাদের। লোকজীবনের গভীরে পৌঁছানোর তীর্থপথে আত্মপ্রকাশ করল তার আর এক সত্তা, কালকূট। বাহ্যত ঈশ্বর, কিন্তু আসলে নিজের খোঁজে বেরিয়ে পড়া মানুষগুলোর ভক্তি, বিশ্বাস, আরতি, প্রশান্তি, আবার তাদের ক্ষুদ্রতা, ব্যর্থতা, এসব কিছুর ওপরেই যেন এক আশ্চর্য মায়াময় হাত রাখেন। বাইরের আর ভেতরের অসংখ্য ভ্রমণ কি আশ্চর্য মেলবন্ধনে মিশে যেতে থাকে কালকূটের আখ্যানে। কালকূট ধর্মবিশ্বাসী নন, মানব ধর্মে দীক্ষিত। পথ চলার ক্লান্তিকে ভুলিয়ে দেওয়া অমৃত তিনি খুঁজে পান জীবনের নানা বিচিত্র, জটিল, কঠিন পথে পাড়ি দেওয়া মানুষের পদচিহ্নে। পায়ে জল ঢালা নিঃসঙ্গ অবলা বাগদিনীর প্রণামে। প্রাণপাত পরিশ্রম করেছিলেন তার শেষ উপন্যাসটির জন্য। রামকিঙ্কর বেইজকে কেন্দ্র করে তার শেষ উপন্যাস শেষ করে যেতে পারেননি। অনন্ত জীবনকে ছোঁয়ার তীব্র আকুতি আর স্রষ্টার সীমায়িত জীবনের সংঘাতেই তো তৈরি হয় সময় অতিক্রম করে যাওয়া শিল্প সৃষ্টি। ধুলোপথের পথিক, মানুষের সহযাত্রী এবং সেই পথের এই আশ্চর্য ক্ষমতাবান পথকের জীবনাবসান হয় 1988 12ই মার্চ। আজ তাঁর জন্মদিনে আমাদের বিনম্র প্রণাম।